দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই দেব শিরোনামগুলো। ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, দ্বিতীয় নৌবহর পাঠানোর ঘোষণা, পাল্টা জবাব দিতে ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে তেহরান। মুসলিম বিশ্বে চলছে পবিত্র মাহে রমজানের প্রস্তুতি, ইবাদত নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। জায়নামাজ, আতর ও ধর্মীয় পোশাকের দোকানে উপচে পড়া ভিড়। এপস্টাইন কেলেঙ্কারির জেরে দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপ ডিপি ওয়ার্ল্ড প্রধানের পদত্যাগ, যুক্তরাজ্য ও কানাডার শীর্ষ দুই প্রতিষ্ঠানের বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত। দর্শক সবাইকে আমন্ত্রণ যমুনা আইডেস্কে। আন্তর্জাতিক সব শীর্ষ খবর নিয়ে আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। ইরানে কয়েক সপ্তাহব্যাপী হামলার প্রস্তুতি নিয়েছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ইরানের উদ্দেশ্যে দ্বিতীয় নৌবহর পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা না হলে যে কোনো মূল্যে সরকার পরিবর্তনের হুমকিও দেন তিনি। এ অবস্থায় পাল্টা জবাব দিতে নিজেদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখার কথা জানিয়েছে তেহরান। ইরানে হামলার লক্ষ্যে মধ্যপ্রাচ্যে এরই মধ্যে নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সামরিক উত্তেজনার মধ্যেই এবার দ্বিতীয় নৌবহর পাঠানোর ঘোষণা এলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে। হোয়াইট হাউসের ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, ইরানের উদ্দেশ্যে যাত্রা করতে প্রস্তুত রণতরী জেরাল্ড ফোর্ড। সমঝোতা না হলে ইরানের সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই বলেও হুঁশিয়ারি তার। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনই সম্ভবত সবচেয়ে ভালো ঘটনা হতে পারে। গত ৪৭ বছর ধরে তারা শুধু আলোচনাই করে যাচ্ছে। এরই মধ্যে আমরা বহু প্রাণ হারিয়েছি, কেউ পা হারিয়েছে, কেউ হাত, কারো মুখ বিকৃত হয়েছে। দীর্ঘদিন ধরেই এমনটা চলছে। এদিকে আবারও ইরানের বিক্ষোভকারীদের জোরালো আন্দোলনের আহ্বান জানিয়েছেন দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি। তার দাবি, প্রকৃত গণতন্ত্রের জন্য মুখে আছেন দেশটির সাধারণ মানুষ। এখনো আপনি ইরানের রাজপথে যান, সেখানে মানুষের স্লোগান শুনবেন। তারা মুক্তি চায়, তারা গণতন্ত্র চায়। আমার লক্ষ্য ইরানে গণতন্ত্র ফিরিয়ে আনা। এই পরিস্থিতিতে ইরানের স্পষ্ট ঘোষণা, হামলার শিকার হলে কোনো ছাড় দেওয়া হবে না। যে কোনো ধরনের জবাব দিতে প্রস্তুত রাখা হয়েছে দেশটির মিসাইল ভান্ডার। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজা সম্পূর্ণ বেসামরিকীকরণের উদ্দেশ্যে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে জোরালোভাবে তৎপর হচ্ছে আইডিএফ। হামাস সদস্যদের নিরস্ত্রীকরণের পাশাপাশি ধ্বংস করা হচ্ছে উপত্যকার গোপন টানেল ও সুড়ঙ্গ পথ। সীমান্তের ইয়েলো লাইন বরাবর অবস্থান নিয়ে কৌশলগতভাবে হামাসের ঘাঁটি ও অস্ত্র সামরিক স্থাপনা ধ্বংস করছে নেতানিয়াহু বাহিনী। এদিকে উপত্যকা থেকে আইডিএফ না হটলে অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়েছে হামাস। যুদ্ধবিরতি চুক্তির বেশ কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলের নৃশংসতা। বিচ্ছিন্নভাবে এখনও উপত্যকায় অভিযান চালিয়ে যাচ্ছে আইডিএফ। যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের শর্ত অনুযায়ী উপত্যকা থেকে সেনা প্রত্যাহারের কথা ছিল ইসরায়েলের, কিন্তু সম্প্রতি নিজেদের আসল পরিকল্পনা তুলে ধরেছে আইডিএফ। উপত্যকা সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণে হামাস সেনাদের উৎখাতে তৎপর হয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার রাফা শহর পরিদর্শনকালে এই কথা জানান ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির। বিবৃতিতে বলেন, যুদ্ধের লক্ষ্য থেকে সরে আসার পরিকল্পনা তো নেই, বরং হামাসের সকল সদস্যদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়ে গাজাকে বেসামরিকীকরণই এখন প্রধান উদ্দেশ্য আইডিএফের। আমরা যুদ্ধের লক্ষ্য থেকে সরে দাঁড়াচ্ছি না, তবে উপত্যকায় শান্তি ফিরিয়ে আনতে হামাস সদস্যদের নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে জোর তৎপরতা চালানো হচ্ছে। অভিযানের পরিধি জোরদার করে উপত্যকার সব গোপন সুড়ঙ্গ পথ চিহ্নিত ও সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার নির্দেশ দেন সেনাপ্রধান। আরও জানান, উপত্যকার ইয়েলো লাইন বরাবর মোতায়েন করা হয়েছে ইসরায়েলি সেনাদের বেশ কয়েকটি ইউনিট। কৌশলগতভাবে গাজায় প্রবেশের পথ নিয়ন্ত্রণের পাশাপাশি নিয়মিত হামলায় হামাসের ঘাঁটি ও সামরিক স্থাপনা ধ্বংস করছে আইডিএফ সেনারা। অন্যদিকে ইসরায়েল যুদ্ধবিরতির সকল শর্ত পুরোপুরিভাবে না মানলে নিজেদের অস্ত্র হাতছাড়া করবে না হামাস। বিবৃতিতে জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠীটির সিনিয়র কমান্ডার মাহমুদ দাবি হামাস অস্ত্র ত্যাগ করলেই ফের উপত্যকায় নেমে আসবে আইডিএফের ভয়াবহ নারকীয়তা।
28 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধ ও এরপর 4 মাস ধরে চলা যুদ্ধবিরতির মাঝেও নিজেদের নারকীয়তা থেকে পিছু হটেনি ইসরায়েল। আইডিএফ এর হাতে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে 72,000-এরও বেশিতে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। বার্লিন ফিল্ম ফেস্টিভ্যাল থেকে নিজের নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতের খ্যাতনামা লেখক অরুন্ধতী রায়। গাজা যুদ্ধ নিয়ে উৎসবের জুরি সদস্যদের বিতর্কিত মন্তব্যের জেরে ক্ষোভ প্রকাশ করে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশেষ করে জুরি বোর্ডের চেয়ারম্যান জার্মান নির্মাতা উইম ওয়ান্ডারার্সের মন্তব্যের জেরে সৃষ্টি হয়েছে বিতর্ক। এই নির্মাতার মতে শিল্পীকে রাজনীতি থেকে দূরে থাকা উচিত, তবে অরুন্ধতির মতে শিল্পকে রাজনীতি থেকে আলাদা রাখার কথা বলা মানে চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আলোচনা বন্ধ করে দেয়া। গাজায় যা ঘটছে তাকে তিনি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা বলে উল্লেখ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে শিল্প, রাজনীতি ও নৈতিক অবস্থান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ইসরায়েলি হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে গাজার 1200 বছরের পুরনো গ্রেট ওমরি মস্ক বা মসজিদ আল ওমর। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলে নির্মাণ করা হয় ঐতিহাসিক এই মসজিদটি। ধ্বংস হওয়ার পরও ঐতিহাসিক এই স্থাপনাটি সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও ইউনেস্কো। স্থানীয়দের আশা, আসন্ন রমজানেই তারাবির নামাজ আদায় করতে পারবেন মুসলমানরা। 1300 বছরের ইতিহাসের সাক্ষী এই মসজিদটি এখন ধ্বংসস্তূপ। 5000-এর বেশি যুদ্ধ, 2 শতাধিক সভ্যতা, সাম্রাজ্য আর রাষ্ট্রের উত্থান এবং পতনের সাক্ষীও এই মসজিদ। অথচ ঐতিহাসিক এই ধর্মীয় স্থাপনাটি রক্ষা পায়নি ইসরায়েলিদের বর্বর হামলা থেকে। গাজার প্রাচীনতম ও বৃহত্তম মসজিদ গ্রেট ওমরি মস্ক বা মসজিদ আল ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর খেলাফতকালে তৈরি করা হয় বিধায় তার নামেই নামকরণ হয় এই মসজিদের। প্রায় 2000 বছর আগে এই মসজিদের স্থানে ছিল গির্জা ও প্যাগন মন্দির। তবে আমর ইবনে আসের নেতৃত্বে গাজা যখন মুসলমানদের শাসনাধীনে আসে তখন এই স্থানে নির্মাণ করা হয় মসজিদটি। এরপর ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে পাল্টে যায় স্থাপনাটির ধরনও। ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া ঐতিহাসিক স্থাপনাটির সংস্কার কাজ চলবে বেশ কিছুদিন ধরেই। গাজাবাসীর আশা, আসন্ন রমজানেই তারাবির নামাজ আদায় করতে পারবেন তারা। ইতিহাস বহনকারী এমন একটি মসজিদকে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখা অত্যন্ত কষ্টের। যেখানে আমরা নামাজ পড়তাম আজ সেখানে কেবল ধ্বংসস্তূপ। রমজানে আমরা পরিবার নিয়ে এখানে তারাবি পড়তে আসতাম। আল্লাহর কাছে প্রার্থনা করি গাজা ও সমগ্র ফিলিস্তিনের ঐতিহ্য যেন আবার ফিরে আসে। সূক্ষ্ম কারুকাজ খচিত উঁচু মিনার, পাথরের মোটা দেয়াল আর প্রাচীন শিলালিপি মিলে মধ্যযুগীয় স্থাপত্যের অনন্য নিদর্শন ছিল মসজিদটি। জুমার নামাজ, ঈদ কিংবা পবিত্র রমজান মাসে তারাবি আদায়ে এখানে উপচে পড়ত মুসল্লিদের ভিড়। শুধু ধর্মীয় কেন্দ্রই নয়, গাজার সামাজিক ও সাংস্কৃতিক জীবনেও ছিল গুরুত্বপূর্ণ অংশ। ঐতিহাসিক এই স্থাপনার নিচে গোপন টানেল তৈরি করে রেখেছে হামাস। এমন দাবিতে মসজিদ আল ওমরের ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল, তবে বাস্তবে এর কোনো সত্যতাই মেলেনি। ইউনেস্কো জানিয়েছে গত 2 বছরের সংঘাতে গাজায় অন্তত 150টি সাংস্কৃতিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে 14টি ধর্মীয় স্থাপনা, 115টি ঐতিহাসিক বা শৈল্পিক নিদর্শন, 9টি স্মৃতিস্তম্ভ এবং 8টি প্রত্নতাত্ত্বিক এলাকা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হার্জগের সফরের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। সিডনি, মেলবোর্ন সহ বিভিন্ন শহরে প্রতিবাদে নামেন লাখো মানুষ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে চলছে এই বিক্ষোভ। ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পিপার স্প্রে, টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েনের পাশাপাশি হেলিকপ্টার টহল জোরদার করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের আমন্ত্রণে 4 দিনের সফরে অস্ট্রেলিয়া পৌঁছান ইসরায়েলের প্রেসিডেন্ট। আলোচনার টেবিলে বসল বিশ্ব রাজনীতিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত 2 দেশ, যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে অংশ নিতে গিয়ে এ বৈঠকে বসেন তারা।
আলোচনায় দুদেশের সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন নিশ্চিতে সংলাপ ও সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয়। ওয়াং ই জানান, সম্পর্ক উন্নয়নে কৌশলগত দিক নির্দেশনা দিয়েছেন দুদেশের প্রেসিডেন্ট। 2026 সালে পারস্পরিক শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহ অবস্থানের লক্ষ্যে কাজ করবে দুপক্ষ। দ্বন্দ্ব ও বিরোধের বদলে সংলাপ ও সহযোগিতার উপর বিশেষ গুরুত্বের কথাও জানান চীনা পররাষ্ট্রমন্ত্রী। অঞ্চলে আরও একটি জাহাজে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এ সময় নিহত হয়েছে অন্তত 3 জন। বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সামরিক অভিযান পরিচালনাকারী ইউএস সাউদার্ন কমান্ড। মাদকের বিরুদ্ধে অভিযানের নামে এই অঞ্চলে বিভিন্ন নৌযানে একের পর এক বিমান হামলা চালাচ্ছে মার্কিন প্রশাসন। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে এসব হামলায় নিহত হয়েছেন অন্তত 130 জন। তাদের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ থাকলেও এসব হামলার ঘটনা বিচার বহির্ভূত মৃত্যুদণ্ডের সমান বলে দাবি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞদের। পবিত্র মাহে রমজানের আগমনকে ঘিরে পুরো মুসলিম বিশ্বে উৎসবের আমেজ। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে শুরু করে ইয়েমেন, তুরস্ক ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে চলছে নানা আয়োজন। মসজিদগুলোতে চলছে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম। মুসল্লিদের নির্বিঘ্ন ইবাদতের জন্য নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। ঘরে ঘরে চলছে খাদ্য সামগ্রীর সংগ্রহের কাজ। রঙিন বাতি ও নান্দনিক সাজসজ্জায় সেজে উঠেছে বাড়িঘর। জায়নামাজ, আতর ও ধর্মীয় পোশাকের দোকানেও দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। কোমল পানীয়র খালি ক্যান কেটে বিশেষ আকৃতি দিচ্ছে শিশুরা, আর তাঁবুর সাথে তা টাঙিয়ে সাজানো হচ্ছে পুরো এলাকা। গাজার শরণার্থী শিবিরে এভাবেই চলছে পবিত্র মাস রমজানকে স্বাগত জানানোর প্রস্তুতি। কেবল যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নয়, বিশ্বজুড়ে উৎসবের আমেজ মুসলিম উম্মার পবিত্র এ মাসকে ঘিরে। ইয়েমেনের মসজিদগুলোতে চলছে বিশেষ প্রস্তুতি। আলোকসজ্জায় সাজানো হচ্ছে ঘরবাড়ি। বাজারগুলোতেও উপচে পড়া ভিড়। ইয়েমেনিরা সাধারণত রমজানের প্রস্তুতি নিয়ে খুবই উৎসাহী থাকে। খাদ্য সামগ্রী কেনা থেকে শুরু করে গৃহসজ্জা সবকিছু বেশ আনন্দের সাথে করে। মধ্যপ্রাচ্যের আরেক দেশ তুরস্কেও জোরে সোরে চলছে রহমতের মাসকে বরণ করে নেয়ার আয়োজন। মসজিদে মসজিদে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। মুসল্লিদের সুবিধায় নেওয়া হচ্ছে নানান ব্যবস্থা। আরেক মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়ও চলছে পবিত্র রমজানের প্রস্তুতি। ধর্মীয় পোশাক, জায়নামাজ ও আতরের দোকানে ভিড় জমাচ্ছে সাধারণ মানুষ। তবে নিত্যপণ্যের দাম বাড়ায় কিছুটা হিমশিম খাচ্ছেন অনেকেই। পবিত্র এই মাসে ওমরার জন্য মুখিয়ে থাকেন মুসলমানরা, তাই বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে। এছাড়া পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলিম দেশেই মাহে রমজানকে ঘিরে চলছে নানা আয়োজন। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। এপস্টাইন কেলেঙ্কারিতে নানামুখী চাপের জেরে অবশেষে পদত্যাগে বাধ্য হলেন দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপ ডিপি ওয়ার্ল্ডের প্রধান সুলতান আহমেদ বিন সুলাইমান। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সাথে সুলতান আহমেদের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ্যে আসার পর ভাবমূর্তির সংকটে পড়ে ডিপি ওয়ার্ল্ড। এরই মধ্যে যুক্তরাজ্য ও কানাডার শীর্ষ 2 প্রতিষ্ঠান গ্রুপটিতে বিনিয়োগের সিদ্ধান্ত স্থগিত করেছে। বিতর্কিত এই ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার কথা রয়েছে। বিশ্বজুড়ে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড অনিয়ম সহ নানা অভিযোগে বিভিন্ন সময় হয়েছে বিতর্কিত। অনেক দেশে দুবাই ভিত্তিক লজিস্টিক গ্রুপটির সাথে চুক্তি বাতিলের ঘটনাও ঘটেছে। এবার ডিপি ওয়ার্ল্ডের প্রধানের কেলেঙ্কারি ছাড়িয়ে গেছে আগের সব বিতর্ককে। দণ্ডপ্রাপ্ত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টাইনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশের পর থেকেই তোপের মুখে পড়া সুলতান আহমেদ বিন সুলাইমানকে হারাতে হলো চাকরি। মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে উঠে আসে সুলতান আহমেদ ও এপস্টাইনের দহরম মহরম সম্পর্কের ফিরিস্তি। দেখা যায় মেসেজিং ও ইমেলের মাধ্যমে নিয়মিতই যোগাযোগ হতো দুজনের। এমনকি শেয়ার করতেন পর্ন সাইট, আলোচনা করতেন নারীদের সাথে বিকৃত যৌনাচার নিয়েও। সুলতান আহমেদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে ডিপি ওয়ার্ল্ডকে কাজ পাইয়ে দিতেও লবিং করতে দেখা গেছে এপস্টাইনকে। এসব নথি প্রকাশের পর যুক্তরাজ্যের ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ও কানাডার লা ক্যাসি নামের 2টি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডে নতুন বিনিয়োগ বন্ধের ঘোষণাও দেয়।
নানামুখী বিতর্কের কারণে ব্যাপক চাপের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। ফলে ভাবমূর্তি রক্ষায় সুলতান আহমেদকে সরিয়ে দিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা ডিপি ওয়ার্ল্ডের। এরই মধ্যে ঈসা কাজিমকে পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। ভারতীয় বংশোদ্ভূত যুবরাজ নারায়ণকে দেয়া হয়েছে প্রধান নির্বাহী দায়িত্ব। দুবাইয়ের প্রভাবশালী রাজনৈতিক ও ব্যবসায়িক সুলাইম পরিবারের সন্তান সুলতান আহমেদ। তার বাবা দুবাইয়ের শাসক পরিবারের গুরুত্বপূর্ণ উপদেষ্টা ছিলেন। জন্মের পর থেকেই ক্ষমতার কাছাকাছি থাকা সুলতান আহমেদ রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের মাধ্যমে বিশ্বজুড়ে বিশাল বিনিয়োগ সাম্রাজ্য গড়ে তুলেছেন। 4 দশকেরও বেশি সময় দিয়েছেন ডিপি ওয়ার্ল্ডের নেতৃত্ব। ডিপি ওয়ার্ল্ড সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় অন্তর্বর্তী সরকারের সাথেও চুক্তি করেছে। বিদেশিদের টার্মিনালে দায়িত্ব দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বন্দর শ্রমিকরা। এমনকি চুক্তির তথ্য গোপন রাখা হয়েছে বলেও অভিযোগ অনেকের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে এক টেবিলে আলোচনায় বসলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শুক্রবার জার্মানির মিউনিক শহরে আয়োজিত নিরাপত্তা সম্মেলনের মাঝে অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য ফ্রান্স দ্বিপাক্ষিক বৈঠক। এ সময় ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার সম্পর্ককে অনন্য বলে অভিহিত করেন ফরাসি প্রেসিডেন্ট। আরও বলেন, অর্থনীতি, শিল্প, অভিবাসন ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে একে অপরের সহায়তায় সবসময় একে অপরের পাশে রয়েছে দুদেশ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তান। নষ্ট হয়ে গেছে ইমরান খানের ডান চোখের 85% দৃষ্টিশক্তি। সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীর এমন দাবির পরিপ্রেক্ষিতে বিক্ষোভে নামে তার সমর্থকরা। পোস্টার, ব্যানার হাতে দেয় সরকার বিরোধী স্লোগান। করাচির পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি শহরে প্রতিবাদে রাস্তায় নামে মানুষ। জানা গেছে, গেল অক্টোবর থেকেই দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন ইমরান খান। তার দল পিটিআই এর অভিযোগ, কারাবন্দী অবস্থায় ইমরান খানের চিকিৎসায় ব্যাপক অবহেলা করা হচ্ছে। ফ্রান্সে পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় এক অস্ত্রধারী। শুক্রবার রাজধানী প্যারিসের বিখ্যাত আর্ক ডি ট্রায়াম্ফের কাছে অবস্থানরত নিরাপত্তা বাহিনীর ওপর ছুরি দিয়ে হামলা চালায় ওই ব্যক্তি। সৈনিকদের সমাধিস্থলে শিখা প্রজ্বলনের সময় আচমকা এক পুলিশ সদস্যদের ওপর চড়াও হন তিনি। এ সময় তাকে ঠেকাতে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলির আঘাতে গুরুতর আহত হয় ওই হামলাকারী। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।